নৌপথে মালয়েশিয়া যেতে গিয়ে এখনও নিখোঁজ বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। বেসরকারি সংস্থার হিসেবে এই সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, যদিও প্রশাসনের কাছে নিখোঁজ মানুষের কোনো তালিকা নেই। এমনকি তালিকা করারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কেন এবং কিভাবে ঝুঁকি নিচ্ছেন মানুষ তা নিয়ে দেখবেন প্রতিবেদন। তবে তার আগে দেখা যাক অবৈধভাবে মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড যেতে কোন পথটি ব্যবহার হচ্ছে। প্রথমেই নারী পুরুষ এমনকি শিশুরাও বাংলাদেশের নানা প্রান্ত থেকে কক্সবাজারে আসে, যাদের মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারাও রয়েছে। এরপর ছোট ট্রলার বা নৌকায় করে তাদের বঙ্গোপসাগরে নেওয়া হয়, সেখান থেকে বড় জাহাজে ওঠানো হয় তাদের। এসব নৌকা বা জাহাজগুলো এখন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার আচে প্রদেশের দিকে যাচ্ছে। কিন্তু অনেক নৌকাই সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, আর পাচারকারীরা এসব লোকজনদের সাগরে ফেলে রেখে চলে যাচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। আরও জানাচ্ছেন আবুল কালাম আজাদ। সুস্থ সবল ছেলের পঙ্গু হয়ে যাওয়া দেখে প্রায়ই আহাজারি করেন এই মা। সিরাজগঞ্জের বেলকুচি থানার পূর্ব দেলুয়া গ্রামের রেজাউল করিমের মায়ের এই আর্তনাদ ছেলের অসহায় অবস্থা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তাকে ঘিরে। রেজাউল করিম ট্রলারে করে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া গিয়েছিলেন। সমুদ্রপথে থাইল্যান্ডে দালালদের হাতে নির্যাতিত হয়ে তার এই করুণ হাল। পানি দেয়, ওই খাকা থাকে, মানে হেরা লোক থাকে ট্রলারের ভিতরে 4 জন, এই দালালটা। আমার লোক থাকে 300-400 জন লোক থাকি। আবার যান বাসা নিলাম ওর পেটে বাপ মতো উঠছেন, বাইরে উইরে আহত করে দেয়। থাইল্যান্ড ওখানে নেওয়া মনে হয় যে টাকা নেই সবার কাছ থেকে, বাইরে বাইরে। বঙ্গোপসাগরের বিভিন্ন পথ দিয়ে রেজাউল এবং তার মতো হাজারো যুবক ভাগ্যান্বেষণে মালয়েশিয়ার পথে যাত্রা শুরু করে। কেন এবং কিভাবে এই ঝুঁকি নেয় মানুষ, তার অনুসন্ধানে গিয়েছি টেকনাফ এবং কক্সবাজার উপকূলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী 2000 সালে সর্বপ্রথম একজন জেলে নৌকা নিয়ে মালয়েশিয়া যাওয়ার পথটি আবিষ্কার করেন। তজর মুলুক নামে ওই ব্যক্তির বাড়ি মায়ানমারে। পরে তিনি টেকনাফে এসে বসবাস শুরু করেন। এরপর গত 15 বছরে অসংখ্য মানুষ এই নৌপথে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছেন। কক্সবাজারে এসে কথা হলো মঞ্জুর আলমের সঙ্গে। বেশি টাকা আয়ের জন্য 3 বার তিনি নৌপথে মালয়েশিয়া যাবার চেষ্টা করেন। একদম পাশের বাড়ি, ও মালয়েশিয়া থাকে এখন। ও বলতেছে তুমি কি করো? আমি বলতেছি আমি ড্রাইভারি করি এখানে। ও বলতেছে কত টাকা ইনকাম করো তুমি? আমি বলতেছি 20,000-25,000 টাকা ইনকাম করি মাসে। ও বলতেছে মালয়েশিয়ার টাকা তো অনেক বড়, তুমি এখানে চলে আসো। কীভাবে যাবো আমি? ও তো বড় করে চলে আসো। আমি তো বড় করে আসছি এখানে। রেজাউল এবং মঞ্জুরের মতো অসংখ্য যুবককে কারা এ ভয়ঙ্কর পথে নিয়ে যায় তার সন্ধান করতে কথা বলি কক্সবাজারে গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে। তাদের অভিযোগ, মিয়ানমারের রোহিঙ্গাদের মাধ্যমে প্রভাবিত হয়েই স্থানীয় দালাল চক্র এই সমস্যার সৃষ্টি করেছে। হ্যাঁ, যারা গেছে তারাও তো গরিব, নিতান্ত গরিব। আর ওই রোহিঙ্গারা যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দিছে, লোভ লালচি দেখাইছে, তোমরা ওখানে যাইয়া 2000 রিঙ্গিট কামাই করতে পারবা, 5000 রিঙ্গিট কামাই করতে পারবা। কক্সবাজার উপকূল দিয়ে মানব পাচার বিষয়ে পুলিশের এক অনুসন্ধান প্রতিবেদন হাতে পাই আমি, যেখানে আন্তর্জাতিক পাচারকারী হিসেবে উল্লেখ থাকা দুজনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলাম। মালয়েশিয়াতে অবস্থানরত দুজনই তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ অস্বীকার করলেন। আপনার বাড়ি কোথায়, নাম কি, বাবার নাম কি একটু বলবেন? আমার বাড়ি বর্মা। আচ্ছা, হ্যাঁ, আমার বাড়ি বর্মা। আমি এটা বলে খাই না, আমি ধরি না। আমি মেলিকে আছে 8 বছর 9 বছর হয়েছে। আমার বাড়ি আছে 2 এলাকা, আমি বলে খাই না। আমি আদম জল ব্যবসা করি না, আমি দুঃখ কষ্ট করে এখানে খাই। অন্যদিকে স্থানীয় দালাল ও পাচারকারীদের কেউ কেউ ধরা পড়েছে, তবে অধিকাংশই এখন পলাতক। পুলিশি এই কঠোর তৎপরতার কারণে কক্সবাজার দিয়ে বর্তমানে ভাগ্য অন্বেষণকারী বলি অথবা মানব পাচারকারী যাই বলি না কেন, বর্তমানে এটা শূন্য পর্যায়ে আছে। কাউকে না জানিয়ে বেশিরভাগ মানুষ ট্রলারে উঠে বলেই ভাসমান অবস্থায় এরা থাকে সমস্ত যোগাযোগের বাইরে। বাংলাদেশি নাগরিক সহ ইন্দোনেশিয়া ও থাই উপকূলে ভাসতে থাকা 2000 মানুষের কোনো হদিস নেই বলে আমাকে জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এ কর্মকর্তা। নিখোঁজও যে হচ্ছেন, যেটা বললাম যে এই তথ্যগুলো কিন্তু প্রশাসন বলেন বা
আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও ওইভাবে সুস্পষ্ট ছিল না যে এটার একটা ধারাবাহিক প্যাটার্ন রয়েছে। এখন যখন সেটা জানা যাচ্ছে, এখন সম্ভবত এটার কিছু তথ্য রাখা শুরু করা যেতে পারে। আবারও ফিরে যাই সিরাজগঞ্জে, কারণ সেখানেও আমি দেখেছি মাসের পর মাস নিখোঁজ রয়েছেন অনেকে। না, এই 3 ছেলে হোস্তারি গেছে, 3 ছেলে হোস্তারি গেছে, 3 ছেলেরই খোঁজ নাই। যেগুলো লোক কথা বলছিল তাদের খোঁজ বাড়াইছে, তাদের জেলে থেকে কথা বলাইছে, 1 মাস হলো, কিন্তু আমার স্বামী কথা বলেনি। আমি তার কোনো খোঁজই পাই নাই। নিখোঁজ স্বজনদের জন্য মাসের পর মাস অপেক্ষায় আছে তাদের পরিবার পরিজন। এরা জানে না ঠিক কবে স্বজনদের খোঁজ মিলবে কিংবা আদৌ মিলবে কিনা। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।